তোমার প্রেমের গল্প শোনাও দাদি। হুট করে নাতনির মুখে অমন কথা শুনে হেসে ফেললেন বেলা। হাসতে হাসতে দম ফেলা দেয়, শ্বাস নেওয়া থেকে ছাড়ার মধ্য দিয়ে ভেসে উঠছে তার যৌবনের স্মৃতি। হাসি থামিয়ে খানিকক্ষণ বাদে বললেন, আমাদের সময় প্রেম ছিল নাকি? সাজ জেদ ধরল শোনার জন্য। তোমাদের সময় ছিল বিশুদ্ধ প্রেম, যা অতি শুদ্ধ হতে হতে এখন নিষিদ্ধ হয়ে পড়েছে। দাদি বলো না। বেলা বললেন, রাতে আমার সাথে ঘুমিও, তখন বলবো। সে অনেক গল্প, এখন কাজ আছে, যাও দেখি। সাজ রাতে অবশ্যই শুনবে, না শুনলে অনশন করবে, এই বলে চলে গেল। বেলা তখন অবসর পেলেন আবারও সেই স্মৃতিচারণে। কী রঙিন দিন, কী রঙিন স্বপ্ন, কত চাওয়া, কত নিষিদ্ধতা, কত অবাধ্যতা, সব মিলিয়ে শৈশবটা দারুণ কেটেছে। কৈশোরটা ছিল মনোমুগ্ধকর। রাতে ষোড়শী সাজ লুকিয়ে লুকিয়ে চলে এলো দাদির ঘরে। দরজার কাছে দাঁড়িয়ে ফিসফিস করে ডাকতে লাগলো, দাদি, ও দাদি, ওঠো। বেলা জেগেই ছিলেন। উঠে দরজা খুলে বললেন, মাথা থেকে গল্প শোনার ভূত নামেনি না? সাজ দাঁত কেলিয়ে বলল, নামেনি, ভেতরে এসো। সাজ বেলার পিছন পিছন ভেতরে গেল। বেলা গিয়ে খাটে পিঠ এলিয়ে সোজা করে রাখা পায়ের উপর সেলাই করতে থাকা কাঁথা সুই হাতে নিয়ে বসে পড়ল। সাজ একটা চেয়ার টেনে বেলার মুখোমুখি এসে বলল, এবার বলো। বেলা হেসে বলা শুরু করলেন, আমাদের সময় প্রেম এত সহজলভ্য ছিল না, খুব দুঃসাহসিক একটা কাজ ছিল। কেউ যদি ঘুণাক্ষরে জানতে পারত প্রেম করেছে, সে এমন ভাব করতো যেন খুন করে ফেলেছে। যেমনটা ভয়াবহ ছিল, সাথে ছিল ঠিক ততটাই মজার। কথায় আছে না, নিষিদ্ধ জিনিসের প্রতি বরাবরই সবার ঝোঁক বেশি। আমারও তাই হলো। বড় অপারা দেখি মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে বলাবলি করে। যখনই বাড়িতে কোনো বহিঃপুরুষ আগমন ঘটত, আপারা নিজেদের বিভিন্ন প্রসাধনী দিয়ে সাজিয়ে অন্দরের ফাঁক ফোকর দিয়ে উকি দিত। আমার ভালো লাগতো না। সেখানে খানিকটা সুন্দরী ছিলাম বলে আপাদের আগেই সেই 11 বছর বয়স থেকে আমার জন্য সম্বন্ধ আসতো। আব্বা আমাকে একটু বেশি স্নেহ করতেন বলে এত আগে বিয়ে দিতে চাননি। আমিও আব্বাকে ছেড়ে যেতে চাইতাম না। আপাদের তখন প্রেম করা খুব শখ ছিল, কিন্তু কড়া শাসনে কেউ সেদিকেই হাত বাড়াতে পারেনি। তারা বেজায় নাখোশ ছিল। তাই খুশি করার জন্য আমি একদিন তাদের জন্য একটা করে পত্র লেখার সিদ্ধান্ত নিই, প্রেমপত্র। তারপর নিজে হাতেই দিতাম আর বলতাম, সখীদের একজনকে দিয়ে কে যেন পাঠিয়েছে। আসলে আমি যে লিখতাম এটা তারা বুঝেনি। কি যে খুশি হতো রে সাজ। সেদিন বড় আপার জন্য লিখেছিলাম। পত্রের শুরুটা এমন ছিল, সুখী মানুষ। এমন সম্বোধনের কারণটা পরে বলছি, আগে বলো কেমন আছো। তোমাকে দেখলে হয়তো বলতে পারতাম কেমন আছো, অথচ আমি না দেখে প্রেমপত্র পাঠাচ্ছি। আশ্চর্যের বিষয়, আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে খুব অনুভব করি। তোমার আমার দেখা হবে কিনা জানা নেই, তবে তুমি আমার অবশ্যই হবে। বিয়ে হোক আর না হোক, পুরাণী তব রও। সুখী মানুষ। লোভ চিহ্নটা দেখতে পেয়েছে এখানে, উপসর্গটা লোপ পেয়েছে। পত্রটা পড়ার পর থেকে তোমাদের মাঝে সকল শান্তি স্থিরতা 1 মিনিটে উধাও হয়ে যাবে। আমাকে খুঁজতে খুঁজতে তুমি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষটা। একটু একটু ভবিষ্যৎবাণী আমি করতে পারি। ইতি, তোমার গোপনে ছুঁয়ে যাওয়া আধারী স্বামীর। সাজ শুনছিস? মুগ্ধ হয়ে শুনছিল সাজ। প্রশ্ন শুনে জবাব বলল, হ্যাঁ শুনছি, বলো। বেলা আবার বলতে লাগলো, পত্রটার মাঝে আরও অনেক কিছুই ছিল, পুরো 2 পৃষ্ঠা নিয়ে। বাকিটা আমার ঠিক মনে পড়ছে না। সেদিন বড় কাকার ছেলে বিলেত থেকে ফিরল। আমি বিষয়টা জানতাম না। আমাদের বাবা কাকারা 6 ভাই, তাদের মধ্যে কেবল 3জনের 4টা ছেলে। বড় 2জনের দাদা ভাই, মেজো ও ছোট কাকার ছেলে, তারা বিয়ে করে সংসারী। আর ছোটটা আমার সমবয়সী। এই ছোটটা আবার বড় কাকারই ছেলে, নাম ফায়াজুল। সবাই আদর করে ফায়াজ ডাকতাম। ওর বড়টাকে আমি বুদ্ধি হবার পর থেকে দেখিনি। শুনেছি অনেক আগেই বড় কাকার সাথে রাগ করে চলে গেছে। সেদিন হলো কি, হুট করে অন্দরে অচেনা পুরুষ দেখে ভড়কে গিয়েছিলাম। মাথায় ঘোমটা টেনে প্রস্থান ঘটানোর জন্য পা বাড়াই, অমনি আঁচলটাও মাথা ছেড়ে নিচে নেমে যায়। আমার উঠতি বয়স, কি লজ্জা। লোকটা অবশ্যই ভেবেছিল আমি মনোযোগ তোলার জন্য এমনটা ইচ্ছাকৃত করেছি। বলা বাহুল্য, সে দেখতে ভারী সুদর্শন। প্রথমবারের মতো বুকের ভেতর ড্রিম ড্রিম আওয়াজটা অনুভব করি। ভয়ে কি না বুঝতে পারিনি, কেবল বুঝতে পেরেছি ওই শিকারির ন্যায় জল জলে চোখ দুটো মারাত্মক। খেয়াল করেছিলাম ঘন মোচড়ের আড়ালে লুকায়িত ঠোঁট দুটি আমাকে দেখে খানিকটা প্রসারিত হয়েছিল। সাজরে এখনও মনে পড়তেই সব চোখের সামনে ভেসে ওঠে। এই দৃশ্য মনোভুলানো হয়নি। এরপর মা কাকিতের অতি আহ্লাদ রূপ দেখে বুঝে নিলাম ইনি আমাদের শোভনদা। অবশেষে রাগ নেমেছে, দেশের মাটিতে তার পা পড়েছে। আচ্ছা, দাদা বলছে কেন?
সে সময় আমরা পশ্চিমবঙ্গে ছিলাম। বাবার ভিটে আশেপাশে অধিকাংশ সনাতনী ধর্মাবলম্বী বাস ছিল। তাদেরকে ওভাবে ডাকতে দেখে আমরা অমনি আহ্লাদ করে ডাকতাম। তিনি বাড়ি ছেড়েছিলেন কেন? এদেশের পড়াশোনা তার ভালো লাগতো না, এজন্য বাইরে যেতে চাইছিল। কাকারা রাজি ছিলেন না, তাই সব ছেড়ে ছুড়ে চলে যায়। আচ্ছা, এরপর বলো। প্রথম সাক্ষাৎটা বাজেভাবে হলো, দ্বিতীয় সাক্ষাৎটা একটু বেশি জঘন্যভাবে। বড় আপাকে নিয়ে লেখা চিঠিটা পড়ে যায় শোভনদার হাতে। আমি ছাদে কাপড় শুকাতে দিতে যাচ্ছিলাম, তখন শোভনদা আমাকে থামায়। ও বিলেত থেকে আনা বিভিন্ন গাছের পরিচর্যায় ব্যস্ত। আমাকে দেখে সেসব ফেলে ডাক দেয়। আমি এগিয়ে যেতে বলে, একটা কাজ করতে হবে। আমি ফ্যাল করে তাকিয়ে থাকি। তাকানোর পালা শেষ হতে বলি, কী কাজ গো শোভনদা? শোভনদা আমাকে অপেক্ষা করতে বলে নিচে চলে গেল। মিনিটের ব্যবধানে একটা দুপাতার চিঠি এনে আমাকে দেখে জিজ্ঞাসা করলো, এটা কি বুঝতে পারছিস? সর্বনাশ, ওটা ছিল আমার প্রেমপত্র। দুটো মাথা ডানে বায়ে নেড়ে বললাম, বুঝতে পারছি না তো। শোভনদা বলল, এটা কি? জানতাম বুঝতে পারবি না। তোর কাজ হচ্ছে তোর সব আবার হাতের লেখার একটা কাগজ আমায় এনে দিবি, পারবি? আমি রাজি হলাম। শ্বাস শুধালো, তখন মেয়েদের লেখাপড়ার নিয়ম ছিল? হেসে হেসে বেলা বললেন, ছিল বই কি। সম্ভ্রান্ত পরিবারের সব মেয়ে বউদের অক্ষরজ্ঞান ছিল। বাবা কাকারা চাইতেন আমরাও কিছুটা হলেও জানি, এই জন্য ঘরোয়াভাবে পাঠের ব্যবস্থা ছিল। তারপর বলো। শোভনদাকে আমি আপাদের লেখা এনে দিলেও নিজেরটা গোপন করে যাই। এমনিতেও আমারটা চায়নি, কেন দেব? শোভনদা কোনো কিছু মেলাতে না পারে একদিন আমাকে জিজ্ঞাসা করলো, সত্যি বললে বেঁচে যাবি, এটা কি তুই লিখেছিস? আমি বাঁচতে চাইলাম না, অবুঝ সাজলাম। কোনটা? ওই চিঠিটা। ওটা কি ছিল? না চাইতেও বেঁচে খেলাম। এবারের মতো শোভনদার সাথে আমার ধীরে ধীরে অজানা কারণে সখ্য গড়ে উঠতে থাকে। রোজ সন্ধ্যায় আমাকে ছাদে বসিয়ে ইংরেজি উপন্যাস অনুবাদ করে শোনাতো, আর আমি মুগ্ধ চোখে তাকে দেখতাম। চোখের তারায় ভাসত একটা বাক্য, তোমাকেই চাই। চাওয়াটা বুঝতে দেরি হয়ে যায়। ততদিনে আমি ষোড়শী। তখন তার বয়স কত ছিল? ছিল 28 বোধ করি। তোমার চেয়ে 12 বছর বড়। হিসাব তো তাই বলে। তিনি বিয়ে করেননি কেন? বাড়ি থেকে প্রেশার দিত না? দিত না বই কি, তবে বেশি দিতে পারতো না। বাড়ি ছাড়ার অভিজ্ঞতা তার আছে। যতবার বিয়ের কথা হতো ও মুচকে এসে বলতো, আমি অ্যাডাল্ট, নিজেরটা বুঝে নেব। তারপর ঘটনা ঘটল তখন 1965 সাল। এবার বিয়ের প্রস্তাব আব্বা ফিরিয়ে দিতে পারলেন না। পাত্র, পাত্রের পরিবার, পাত্রের সহায় সম্পত্তি সব কিছু আব্বার ভালো লেগেছে। আমাকে জানানো হলো খুব শীঘ্রই আমার বিয়ে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে শোভনদার ঘরে চলে গেলাম। শোভনদা পালঙ্কে বসে পড়ছিল। আমাকে ওভাবে আসতে দেখে মুচকি এসে শুধালো, কিরে, ওভাবে দৌড়াচ্ছিস কেন? আমি দরজা আটকে দিলাম। দ্রুত পায়ে শোভনদার মুখোমুখি হলাম। তার জিজ্ঞাসু দৃষ্টিতে স্থির অবিচল চোখ রেখে বলে উঠলাম, তুমি আমায় বিয়ে করবে শোভনদা? তারপর যেন সব থেমে গেল। সাজ বড় বড় চোখে তাকিয়ে বলল, মার্ভেলাস শট। এরপর এরপর ধ্বংসলীলা শুরু হয়ে যায়। বেলা হাতে সুই ডাবলো। বিচলিত না হয়ে মুচকি এসে বলল, শোভনদার মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছিল। ভেবে টেপে পাল্টা প্রশ্ন শুধু, মাথা ঠিক আছে তোর? কী হয়েছে, কোনো সমস্যা? আমি ফুপিয়ে উঠি, শোভনদাকে জড়িয়ে ধরি। অগাধ ভালোবাসা নিয়ে বলি, আমার বিয়ের পাকা কথা চলছে গো, আমি এই বিয়ে করতে চাই না। আমি দেখছি। শোভনদা এ বলে বাড়িতে সকলের কাছে আমার বরের ব্যাপারে জানতে চাইল। বর দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো। শোভনদা তখন বেকার। আর ঠিক এখানটাতে শোভনদা দমে গেল, কথা হারিয়ে ফেলল। ঘরে ফিরে আমার মলিন দৃষ্টি সে দেখতে পেল। আমার মনটা নিমেষে বিষিয়ে গেল শোভনদার কথা শুনে। সে আমার মাথায় হাত বুলিয়ে বলল, বিয়েটা করে নে, বর খারাপ না। অবুঝ হয়ে পুনরায় জিজ্ঞেস করলাম, তোমার চেয়েও ভালো? মুচকি হেসে সে বলল, আমার চেয়ে খুব ভালো। আমি পুনরায় ফুপিয়ে উঠলাম। লাজ লজ্জা খেয়ে শোভনদাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমি তোমাকে ছাড়া ভালো থাকবো শোভনদা, এতটা পাষাণ হইও না। মরে যাবো গো। মরবি না, হয়তো দুদিন খারাপ লাগবে, তারপর একদিন ঠিক সুখী হবি। আমার কাছে থাকলে এত সুখ তুই হতে পারবি না। আমি সুখ চাই না, তোমায় চাই। আমি তো সুখ চাই। সে রাতে কতক্ষণ আমি শোভনদার বুকে পড়ে রইলাম জানা নেই। শোভনদা আমাকে সে রাতটার জন্য আর দূরে সরেনি, খুব কাছে কাছে রেখেছিল। খুব বেশিই কাছে, যতটা কাছে হলে ঘুম থেকে উঠে সেই বুকে মাথা রাখতে না পেরে আমি অস্থির হয়ে গেছিলাম, ঠিক ততটাই। সকালে আর পাইনি শোভনদাকে। বড়দাদা বলল, শোভনদা মামার বাড়ি গেছে। আমি রোজ তার অপেক্ষায় থাকতাম, সে আর আসে না। তার ঠিক 7 দিন পর আমার বিয়ে হয়ে গেল। জানিস সাত, বরকে কবুল বলার মুহূর্তেও আগেও আমি ভেবেছিলাম, এই আমার শোভনদা আসবে আর আমাকে নিয়ে যাবে, অথচ শোভনদা এলো না। অনিচ্ছাকৃত আওয়াজে বরকে কবুল করে নিলাম। শ্বাস স্তব্ধ বনে গেল। মুখ ফুটে কিছু বলতে পারছে না। বেলা ঠোঁট টিপে হেসে বলল, শোভনদা বলল না খুব সুখী হবে আমি? হইনি। আমার ভাগ্যে খানিকটা সুখ ছিল না, বরটা ভালো ছিল না রে।
আমাকে এমনি এমনি মারতো, আমার উপর রাগ মেটাতো, আমার সাথে শারীরিক হতে গিয়েও হতো না, বরং কেবল মেরেই যেত। কি সমস্যা ছিল তার জানা নেই। মার খেয়ে শয্যাশায়ী হয়েছিলাম এমনও অনেক দিন গেছে। ননদ ছিল, কথায় কথায় খোঁটা খেতাম। শাশুড়িটাও কেমন ছিল। 2-3 বছর এভাবে সংসার করছি। পোয়াতে হচ্ছিলাম না বলে শাশুড়ি কঠোর হয়, অত্যাচারী বাড়িয়ে দেয়। তাদের জানাতে পারিনি সমস্যা আমার নয়, সমস্যা তাদের ছেলের। তাদের ছেলে মানসিক বিকারগ্রস্ত। তারপর ধৈর্যের বাঁধ ভাঙে। জানতে পারি আমার বার মোটা টাকার বিনিময়ে আমার ঘরে রাত করে ছেলে লোক পাঠায়। আর সইতে না পেরে সেদিন লুকিয়ে চুরে বাপের বাড়ি চলে আসি। শোভনদার সাথে যোগাযোগ নেই 3 বছর। আমার শ্বশুরবাড়ির নাইয়র যাওয়ার নিয়ম ছিল না। বাপের বাড়ি থেকে বছরে 2বার আম্মা আর আব্বা আসতো। আব্বা আম্মা আসার পর কদিন আমার খুব যত্ন নেওয়া হতো। তারপরে গায়ের দাগ কি মেটানো যায়? আমার আপন মানুষ আমার আম্মা আব্বা, তারা এই ক্ষত দেখে তখন উপেক্ষা করতো, যেন নিয়মই এমন। আপারাও এক একজন এক একজনের জায়গায় তখন। মেয়েদের চলে যাওয়ার পর বাড়ির অন্দর আর আগের মতো কঠোরতার অবস্থা নেই। আমি ঢুকে গেলাম অনায়াসে। অবস্থা আমারও বিধ্বস্ত। গায়ে তখনও গত রাতের মারের দাগ দৃশ্যমান। গাঢ় দাগ হয়ে আছে 3 বছর অজস্র ক্ষত। আটপৌরে শাড়ির ঘোমটা মাটি ছুঁয়েছে। ব্লাউজবিহীন শ্বেতাঙ্গ স্কন্ধ তখন নীলচে কালচে। আমি আবেগে গা ভাসিয়ে ছুটে গেলাম শোভনদার ঘরে। শোভনদা ইজি চেয়ারে বসেছিল। দরজা খোলার শব্দে এদিকে তাকালো। মুহূর্তে দুটো শ্বাস টেনে আমি নির্লিপ্ততায় নিজেকে আবৃত করে নিলাম। খোলা চুলগুলো খোপা করতে করতে শোভনদার বিপরীতে বসে পড়লাম। কেমন আছো শোভনদা? শোভনদা আমাকে দেখে অবাক হলো। অনেক কষ্ট করে আমার নামটা উচ্চারণ করতে পারছিল না। তার চোখ ছলছল করছিল। আমি হেসে দিয়ে বললাম, আমি ভালো আছি খুব। এভাবেই দেখতে চেয়েছিলে না? চাঁদের গায়ে ওরা কেমন দাগ লাগিয়েছে দেখো, ভালো লাগছে দেখতে। শোভনদা অবিশ্বাস্য চোখে আমার শরীরের দাগগুলো দেখতে লাগলো। আমার হাসি নিভল মলিন আওয়াজে তখন তাকে জানালাম, জানো শোভনদা, ওরা আমায় খুব মারে, আমার খুব ব্যথা করে। কথাগুলো বলে কেঁদে দিলাম। শোভনদা আমাকে বুকের মাঝে টেনে নিতে গেলেই আমি ছিটকে সরে গেলাম। তার চোখে চোখ রাখতে না পেরে মেঝেতে দৃষ্টি রেখে বললাম, ছুঁয়ো না শোভনদা, তোমার চাঁদে কলঙ্ক লেগেছে। শোভনদা আমাকে তবুও ছুলো। পিঠে বেল্টের দাগ, পেটের দিক দিয়ে নাভি অবধি খাড়া দাগ, কাঁধে গলায় বুকের দিকে ক্ষত বেশি। প্রতিটা দাগে ছুঁয়ে ছুঁয়ে শোভনদা একটাই কথা বলল, আমাকে ক্ষমা করে দে বেলা। আমি ক্ষমা করতে পারিনি। আমাকে বাড়ির কেউ দেখেনি। দেখলে অবশ্য ফিরে যাওয়ার তাগিদা দিবে বা এবং মেনে নিবে না কেউই। শোভনদা আমাকে ঘরের ভিতর লুকিয়ে রাখলো। বড় বৌমাকে গোপনে বলে গেল আমার খেয়াল রাখতে। বড় বৌমা হচ্ছে বড়দাদার বউ। শোভনদা ফিরল 2 দিন পর। রাতে আমাকে এসে বলল, চল আমার সাথে, তোর জন্য বন্দরে একটা কটা শাড়ি এনেছি, সাথে প্রয়োজনীয় যা দরকার আস্তে আস্তে কিনে নিব, চল। জিজ্ঞাসা করলাম, কই যাব? অনেক দূরে কোথাও, যেখানে তোকে আমার থেকে দূরে সরানোর মতো কেউ থাকবে না। আমি অবুঝপনে তাকালাম। সে তখন বলল, তোর জন্য একটা খুশির খবর আছে। আমার জিজ্ঞাসা দৃষ্টি দেখে সে আমার কানে কানে ফিসফিসিয়ে বলল, আমার চাঁদকে কলঙ্কিত করে দেওয়ার জন্য আমি একটা খুন করে এসেছি। আমার আর বুঝতে বাকি রইল না ব্যাপারটা। বিধবা হওয়াটা খারাপ লাগেনি, অবাক হয়েছি শোভনদার পাগলামিগুলো দেখে। আমাকে নিয়ে তখন এদেশে চলে আসে। এখানে এসে শোভনদার বন্ধুর সুবাদে চাকরি পেয়ে যায়। আমাকে বিয়ে করে নেন। সাজ বলল, যত ট্র্যাজেডিক ভেবেছিলাম কাহিনী তার চেয়েও শতগুণ বেশি ভয়ঙ্কর ছিল দাদি। ছিল বটে। তারপর কি হলো? তারপর তোর বাপ হলো। দাদা কই? যুদ্ধের পর কই যে হারালো, আর খুঁজে পাইনি শোভনদাকে, আর ফেরেনি। দাদা মারা গেছে? মনে হয় তাই। তুমি এত স্বাভাবিকভাবে কীভাবে বলছো? অস্বাভাবিকতার কি আছে এতে? যে চলে যায় তাকে মৃত মনে করে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। অস্বাভাবিক তো তখন যখন আমরা তার অপেক্ষা করে যাই। তুমি কি অভিমান করেছো? তার 7 দিন ভুলতে আমাদের কলঙ্ক লাগলো। তার 3 বছরের দূরত্ব আমার জীবন নির্বিষহ হয়ে উঠল। তার 7 বছরের সংসার আমাকে 48 বছরের অভিমান উপহার দিল। দাদি, গল্পটা শুনে ভাবিস না তোর দাদা খুব খারাপ। সে আসলে একজন চমৎকার মানুষ। কোনো বিপদে না পড়লে আমাকে ছেড়ে যেত না। সাজ মলিন হেসে বলল, দাদি আমার ঘুম পাচ্ছে, আমি যাই। যাও। সাজ নিজের রুমে চলে এলো। গল্পটা খুব বড় প্রভাব ফেলছে তার ষোড়শী হৃদয়ে। কষ্টের অংশটা ভুলে যাওয়ার জন্য বারবার ভাবতে লাগলো দাদির প্রেম কথনটা। ভাবতে ভাবতে মস্তিষ্কে একটা কথাই উদয় হলো, প্রেমপত্র। একটা সাদা কাগজ বের করে তাতে লেখা শুরু করলো, সুহৃদয়। তারপর তারপর সাজ আবার কল্পকন্যায় মেজে জানলায় মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে রইল। বৃষ্টি পড়ছে, মেঘ পড়ছে, গভীর রাত এখন। সাজের মনে ভেসে আসলো এক পুরুষালী অভয়। লেখা শুরু হলো আবার, সুহৃদয়। আমার ষোড়শী হৃদয় প্রথম তাণ্ডব। আমার মন ভুলানো হয়ে
যাওয়া সুদর্শন ব্যাখ্যা। সব মন্দ লাগার মাঝে একমাত্র ভালো লাগা, গোমরামুখ আকর্ষিত পুরুষ। ভয়ঙ্কর মৃত্যু কিংবা সুখের চেয়ে অধিক প্রিয় সুখ আমার। বলো, কী নামে তোমায় সম্বোধন করব? তোমাকে দেওয়ার মতো আমার কাছে সহস্র প্রিয় ডাকনাম, সহস্র। পড়াশোনা কেমন চলছে হবু ডাক্তার? নিশ্চয়ই ভালো। আমার বদলে তোমার সকল অনুভূতি তো ওই স্টেথোস্কোপ আর হোয়াটসঅ্যাপে অ্যাপ্রনকে ঘিরে। বলি, খানিকটা নজর কি এদিকে দেওয়া যায় না? একবার তাকিয়ে দেখো, আমি শ্যামা, আমি অপ্রীতিত নই। খুবই সামান্য পরিমাণ হলেও আমার অত্যাবশ্যকতার দেখা পাবে। ক্ষণিকের জন্য হলে তোমার হৃদয় থমকাবে। বাজি ধরবে, বোকা ছেলে, হেরে যাবে তো। এবার সিরিয়াস কথায় আসি, শোনো। আমার ক্লাসরুম থেকে সোজা তোমার বেডরুমের জানলা দেখা যায়। সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো, আমার তখন ক্লাস চলে। আমি ক্লাস ফাঁকি দিয়ে জানলার বাইরে তাকিয়ে থাকি। তুমি ঘুম ভাঙা চোখে মেলে এদিকে তাকাও। মিনিট পাঁচেক চোখ মুখ কুঁচকে বসে থাকো এবং ঠিক এরপরে আড়মোড়া ভেঙে আবার শুয়ে পড়ো। প্রতিদিন সকালে তোমাকে এভাবে দেখতে দেখতে আমার পড়াশোনা তো সব চাঙ্গে, বোঝো না? আমাকেও বোঝো না, আমার অনুভূতিকেও বোঝো না। তবে বোঝো কি? হ্যাঁ, কেবল পড়াশোনা। এত পড়ে লাভ নেই যদি না আমাকে তোমার পাওয়া হয়। আমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। একটা চকচকা ভাগ্য লাগে। এখন জলদি জলদি প্রপোজাল অ্যাকসেপ্ট করে ভাগ্যখানাকে চকচকা ফটাফট বানিয়ে ফেলো তো। ওয়েট, আমি এখনও প্রপোজ করি না না? আচ্ছা করি। শোনো মিস্টার হৃৎপিণ্ড, সঞ্জিতা হালদার তোমাকে একটু একটু পছন্দ করে। তুমি কি তাকে বেশি বেশি পছন্দ করার অনুমতি দিবে? ইতি সাজবালিকা। পুনচ্চ। আমার ভালো নাম সঞ্জিতা হালদার, আর ডাক নাম সাজ। নাম বিভ্রান্তি ইজ ভেরি ব্যাড বিভ্রান্তি। এড়িয়ে চলবে, ওকে? এটুকু লিখে সাজ মুচকে হাসলো। চিঠিটা ভালো মতো ডেকোটার রেখে ব্যাগে রেখে দিল, কাল দেবে। ক্লাস শুরুর আগে সাজ চিঠিটা পোস্টালে দিয়ে এলো। এরপর আবার কদিনের জন্য কল্পরাজদের ডুব দিল। সেদিন স্কুল ছুটির পর ঘটলো আর এক ঘটনা। সাজ স্কুল থেকে বেরিয়ে দেখলো রাস্তার অপোজিটে স্টেশনের সামনে বড় গাছের পাশে রীত অ্যাপ্রন পরিহিত অবস্থায় দাঁড়িয়েছে, মুখ কুচকানো তার। একটু পর পর হাতের হ্যাঙ্কি দিয়ে কপাল মুছছে, গলার আশপাশ মুছছে। দেখে মনে হচ্ছে খুব বিরক্ত, আর সবই মেডিকেল থেকে বেরিয়েছে। সাজের বুকটা ধুকপুক করতে লাগলো। সরাসরি তেমন একটা দেখা হয়নি, যা হয়েছে তা ওই রাস্তায়। রীত বাইক চালিয়ে ওর সামনে দিয়ে যেত, কিংবা মাঝে মাঝে স্কুলের সামনে দিয়ে সাজ যাওয়ার সময় রীত ওখানটা ক্রস করতো। এভাবে দাঁড়িয়ে কোনো কালেই ছিল না। ব্যস্ত ছেলের এত সময় কই। সাজকে স্কুলের গেটের সামনে মূর্তি বনে দাঁড়িয়ে থাকতে দেখে রীতের হাসির ইশারায় নিজের কাছে আসতে বলল। সাজ কাঁপা কাঁপা থাকা ছোট্ট শরীরটাকে টেনে টুনে বড় গাছের ছায়ার দিকে এগোলো। রীত তার থেকে 4 হাত দূরে দাঁড়িয়েল সে। এতে করে হৃদের কোচকানো কপাল আরও কুচকে গেল। রাশভারী আওয়াজে বলল, কাছে এসো। বলে কি, কাছে কেন ডাকে? মারবে? মনের হাজারো ভাবনা নিয়ে সাজ ছোট্ট কদমে আর এক কদমে এগিয়ে গেল। হৃদ নিচ থেকে বাকি দূরত্বটা মিটিয়ে মাঝে 1 হাত সমান জায়গায় রেখে বলল, গলায় রাগের আভাস, কাছে আসতে ভয় কিসের? আমি কি খেয়ে ফেলবো? এর বেশি কিছু? সেদিন চিঠিতে যা যা বলেছ, সাজের মনে ভয়ের অস্তিত্ব নেই, আছে শুধু শঙ্কা। যদি রিজেক্ট হয়, মনটা যে ভেঙে ঘুরে হয়ে যাবে। সাজকে চুপ থাকতে দেখে হৃদ নরম হয়ে বলে, কি লিখেছিলে চিঠিতে? নরম হয়নি, বরঞ্চ আওয়াজ আরও কঠিন শোনাচ্ছে। সাজ নিশ্চুপ থাকলো। হৃদ আবার বলল, রিপিট করো লাস্টেরটুকু। সাজ মুখ খুলল, পুনচ্চ, না প্রপোজাল। সাজ গড়গড় করে হুবো একই লেখা বলতে লাগলো, শোনো মিষ্টিবৃন্দ, সঞ্জিতা হালদার তোমাকে একটু একটু পছন্দ করে। তুমি কি তাকে বেশি বেশি পছন্দ করার অনুমতি দিবে? হৃদ চাপা শ্বাস ফেললো। মেয়েটার সাহস আছে বটে। জিজ্ঞাসা করলো, আমি যে তোমার আম্মুর ফ্রেন্ডের ছেলে, জানো? জানি। যেন প্রপোজাল দিচ্ছ, তোমার বাড়িতে যদি বলে দেই? দিলেন, সমস্যা নেই। থাকবে কেন? বছর পর যেটা হওয়ার সেটা যদি জলদি হয়ে যায়, লুকিয়ে লুকিয়ে যা করছি তা প্রকাশ্যে করব। খুব আহ্লাদি না? খুব খুব। শেষ বিশ্লেষণটা শ্বাস বেশ টেনে টেনে বলল। হৃদ অধর বাঁকিয়ে হেসে বলল, বাসায় যাও, পরে যাব। প্রপোজাল যেহেতু মুখে মুখে নিয়েছ, জবাবটা আমার চাই। তাও পজিটিভ জবাব। জলদি জলদি বলুন দেখি। যদি নেগেটিভ কিছু বলি, আমি আর একটা নেগেটিভ বাক্য উচ্চারণ করে মাইনাসে মাইনাসে প্লাস করে দিব। হৃদ ঠোঁট কামড়ে হেসে বলল। সাত জবাব না পেয়ে বলল, পাত্তা প্লিজ। হৃদ হাসি থামিয়ে বলল, যখন পাত্তা দেওয়ার সময় হবে তখন নিয়ে কুল পাবে না। এখন বাসায় যাও। সাজের চোখ সংকুচিত হয়ে গেল। সস্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলছেন, পটেছেন নাকি পটাচ্ছেন?
হৃদ সাজের ডান গাল টিপে দিয়ে বলল, শেয়ানামি, পড়াশোনায় মন্দ এখন, সময় মতো সব হবে। চোখ পিটপিট করে তাকালো সাজ। আপনি আমার হবেন কি? হৃদ আবারও গম্ভীর মুখে হলো, এই নিয়ে আর কোনো কথা নাই। এদিক ওদিক না তাকিয়ে বাসায় যাও। আমার ইন্টার্নশিপ হোক, আস্তে আস্তে সব হবে। নির্ভীক মেয়েটা আমার চাই নিজের একান্ত মানুষ রূপে। আমার ধৈর্যের পরীক্ষা নিও না, এই বয়সে কোনো অনর্থ ঘটাতে চাই না। সাজ আর থাকতে পারল না। যেই আশাটা হৃদ দিল তাকে, সেই আশাটাকে বুকে আগলে রেখে সাজ অপেক্ষা করতে লাগলো। প্রেম সুন্দর, অপেক্ষার মৃত্যুতুল্য ভয়ঙ্কর সুন্দর। সমাপ্ত। নৈশব্দে প্রকোপন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।